3149 শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে পাহাড়, নদী, জঙ্গল আর চা বাগানের সবুজ গালিচা পেরিয়ে কাল আমরা এসে পৌঁছেছিলাম রঙ্গ, ঝালং নদীর তীরে এক স্বপ্নের রাজ্য। সারাটা বিকেল জুড়ে মেতেছিলাম মেঘেদের লুকোচুরি খেলায় আর রাত ভোর মুষলধারে বৃষ্টিতে। সে গল্প তো তোমাদের আগেই বলেছি। আর তারপর আজ একটা নতুন সকাল, যেটা শুরু হলো ধোয়া ওঠা এক কাপ চা আর মন মুগ্ধ করা একখানা দৃশ্যের সাথে। কাল রাতের পাগল করা বৃষ্টিতে ফুলে ফেপে ওঠা ভয়ঙ্কর ঝালং নদীটা আজ একেবারে ঠান্ডা, বয়ে চলেছে আপন মনে। নদীর পাড়ের জঙ্গলটা বৃষ্টিতে ধুয়ে আজ যেন আরও একটু বেশি সবুজ, বাতাসেও বেশ শীতলতা আজ। যদিও পুবের মেঘ সরিয়ে সূর্যি মামা উকিয়ে দিয়েছেন 2-4 বার। জঙ্গলের পাখিগুলো যেন মেতেছে আজ কোনো আনন্দ উৎসবে। বৃষ্টি স্নাত সবুজ জঙ্গল, পাখিদের উল্লাস, সহস্র পাথর ভেদ করে গড়িয়ে পড়া ছোট নদী। গ্যালারিতে বসে আমরা প্রকৃতির মজা নিচ্ছিলাম গোটা সকাল জুড়ে। দেখলাম কাঠের সাঁকো পেরিয়ে গ্রামের কিছু মানুষ দল বেঁধে ফিরছেন জঙ্গল থেকে। শুনলুম ওপারের জঙ্গলে আজ একটা গরু জবাই হয়েছে, তারই ভাগ বাটোয়ারা করে ফিরছেন তারা সবাই মিলে। এখানকার হিন্দু নেপালি মানুষরা কিন্তু গরুর মাংস খান। আমি বেশ বুঝতে পারছি আজকে ওদের পাত একেবারে জমে যাবে। তবে আমরাই বা কম যাই কোথায়? সকাল সকাল নদীর পাড়ে বসে পেটে পড়ল দিদির হাতে বানানো গরম গরম আলুর পরোটা। অমন ভালো পরোটা খেয়ে নড়তে চড়তে কি আর ইচ্ছে করে? তবু বেরোতে তো হবেই, তবে সাইট সিনে নয়। কারণ এখানে আসলে না সাইট সিনেরও দরকার পড়ে না, কারণ জায়গাটাই এত সুন্দর, জায়গাটাই এত ভালো যে সাইট সিনেরও মানে প্রয়োজনই নেই। বসে থাকো চুপচাপ, ঝর্ণার মজা নাও, জঙ্গল যদি হাঁটতে ইচ্ছে করে, ট্রেক করতে ইচ্ছে করে, জঙ্গল দিয়ে হাঁটা শুরু করে দাও, সুন্দর সুন্দর ভিউ পাবে। যদি রোদ ওঠে তাহলেও ভিউ ভালো লাগবে, যদি বৃষ্টি হয় তাহলেও ভিউ ভালো লাগবে, যদি মেঘ থাকে তাহলেও ভিউ ভালো লাগবে, সব কিছুতেই ভালো লাগবে। মানে তুমি এখানে পাহাড় পেয়ে যাচ্ছ, জঙ্গলও পেয়ে যাচ্ছ, নদী, ঝর্ণা। সাইট সিনে নয়, তবে গাড়ির চাকা ঘুরিয়ে যাচ্ছি কোথায়? ওই তো, যেদিকে দু চোখ যায় সেদিকেই যাব আজ। বর্ষায় পাহাড়ে আসছি এ কথা জানাতে যখন ফোন করেছিলাম বাপ্পাদাকে, তখনই বলে রেখেছিলাম এবার কিন্তু আর গদ ধরা রাস্তায় নয়, যখন ইচ্ছা যে পথে ইচ্ছা ঘুরবো আমরা। আমাদের এমন অদ্ভুত আবদারে একবারেই ঘাড় নেড়ে হ্যাঁ বলেছিল বাপ্পাদা। আমার তো মনে হয় বাপ্পাদার মনেও এমন একটা ইচ্ছে ছিল অচেনা পথে চলার। আমাদের গ্রামখানা ছেড়ে বেরোতেই প্রকৃতিটা একেবারে বদলে গেল। বৃষ্টির এখনো কোনো দেখা নেই, তবে আকাশ জুড়ে কালো মেঘ করেছে। আজ আমরা এক নতুন অভিজ্ঞতায় বেরিয়েছি। কি জানি সারাটা দিনে কি আছে আমাদের কপালে। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য রেইনকোট, ছাতা, টুপি আর চলতে চলতে পথে খিদে পেয়ে গেলে যদি কোনো দোকানপাট নাও পাই অচেনা পথে, তবু টুকটাক খাবার বানিয়ে নেওয়ার মতো সরঞ্জাম আছে আমাদের সাথে। তাই একদম চিন্তামুক্ত হয়ে এবার পথের মজা নেওয়াই যায়। অল্প খাড়াই পাহাড়ি পথটা পেরিয়ে আমাদের গাড়িটা হঠাৎ ঢুকে পড়ল এক সমতলে। চারিদিকে মেঘে ঢাকা সবুজ পাহাড়ের সারি, মাঝখানে পিচ কালো রাস্তাটার দুপাশে সাজানো ছোট্ট ছোট্ট বাড়ি, খেতি জমি, মাঠঘাট, ঠিক যেন ঝুলনের মতো। ঠিক এই জায়গাটায় এসে আমরা আর গাড়ি না থামিয়ে পারলামই না। রূপকথার জগৎ বলে যদি সত্যি কিছু হয়, আমার মনে হয় তবে তা এই গ্রামটাই। সবুজ পাহাড়ের কোলে একখানা ছোট্ট গ্রাম। ধানের জমিতে গরু বলদ দিয়ে লাঙল চালাচ্ছেন গায়ের লোকেরা। আকাশে সারি সারি মেঘের দল, আর ওই পাশটায় উড়ে বেড়াচ্ছে এক ভাল সাদা বক। এত স্নিগ্ধতা কোথায় পেল এই গ্রামটা কে জানে। অপূর্ব সুন্দর এই গ্রামের নামখানা পারেন বা প্যারেন। গ্রামখানা ছেড়ে আমাদের আর আসতে ইচ্ছে করছিল না। আজকের রাত্রিটা যদি এখানে কাটিয়ে দেওয়া যেত, তবে ফিরতে তো হবেই, কারণ এর নামই যাত্রা। কোথাও এক মুহূর্ত দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়তে হবে। তাছাড়া এই তো সবে পথের শুরু।
সামনে হয়তো আরও ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্যে, খেয়ে বলতে পারে। তবে হ্যাঁ, চলে যেতে যেতে নিজেকে নিজে কথা দিলাম, কোনো একদিন আবার ফিরে আসবো এই গ্রামটায়, ঠিক আসবই। পারেনকে বিদায় দিয়ে যেই আমাদের গাড়িটা আবার পাহাড়ি রাস্তা ছিল, ওই পাশের ওই মেঘে ঢাকা সবুজ পাহাড়গুলোকে দেখিয়ে বাপ্পাদা বলল, ওই নাকি আমাদের প্রতিবেশী দেশ ভুটান। পাহাড়ের প্রতিটা বাঁকে রহস্য, তাই না? এই যেমন আগের বাঁকটা ঘুরতেই সামনে দেখতে পেলাম আমাদের পাশের দেশটাকে, ঠিক তেমনই এই রাস্তার বাঁক ঘুরতেই দেখতে পেলাম সামনে সাদা ফ্যানার মতো কি যেন গড়িয়ে পড়ছে নিচের দিকে। একটু কাছে এগোতেই বুঝলাম, ও মা, বৃষ্টির দেখা নাই বা পাই এখনো অবধি, তবে বর্ষার পাহাড়ি ঝর্ণা ধরা দিয়েছে আমাদের সামনে। কি জানি কোন মুলুক থেকে কতটা পথ গড়িয়ে এসেছেন তিনি। পরের বাঘটা যেই না নিলাম, অমনি ঘন কালো কুয়াশার দল ঘিরে ফেললো আমাদের। পরিবেশটা এখানে বেশ গা ছমছমে, বিশাল বিশাল সব ফার্ন গাছগুলো জড়িয়ে যাচ্ছে গোটা পাহাড়টাকে। রাস্তায় যেমনই বাঁক তেমনই সরু, তার ওপর কালো অন্ধকার, খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। তবে ভালো লাগছে খুব, বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার, কি বলো? বাঙালির নাক তেলে ভাজার গন্ধ আটকায় কার সাধ্যি আছে? অন্ধকারময় জঙ্গলি পথটা পেরিয়ে এসে প্রথম যে গ্রামটা পড়ল, তারই এক কোণে এক ছোট্ট দোকানে গরম গরম সিঙ্গারা ভাজছিলেন এক দিদি। ব্যাস, আমাদের আর কে আটকায়? একে বর্ষা, তার ওপর গরমা গরম সামোসা, তার সঙ্গে আবার জুটে গেল গল্প করার জন্য কিছু পাহাড়ি মানুষও। সিঙ্গারার সঙ্গে শুধু এক কাপ চায়ের অভাব ছিল, তবু আমাদের গল্প বিশাল জমে উঠল ললিত ভাইয়ের সঙ্গে। পাহাড় আর পাহাড়ি মানুষগুলোর গল্প শুনতে শুনতে আমাদের তো মাথায় নেই ঘড়ির কাঁটা যে দৌড়চ্ছে। আরও অনেকটা সময় থেকে গেলে ভালোই হতো, তবে আমাদেরও যে যেতে হবে আরও অনেক দূরে, তাই ললিত ভাইকে টাটা বলে বেরিয়ে পড়তেই হলো আবার সেই অন্ধকার রাস্তায়। আমরা কিন্তু এখনও জানি না কোন পথে যাচ্ছি আমরা, জানবার কোনো ইচ্ছেও নেই আমাদের। তবে মনে হচ্ছে সিঙ্গারার পরে একটু চা কফি হলে ভালো হতো। যে পথে একখানা জনপ্রাণীও নেই, সে পথে চা কফি পাই কোত্থেকে? এমন একটা ওয়েদারে এক কাপ গরম কফি না হলে চলে? ধুস। তবে মনে হচ্ছে ওপরে যিনি আছেন তিনি আমাদের ইচ্ছের কথা ঠিক জানতে পেরেছেন, তাই না আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন এমন একটি ঠিকানায়। চলতে চলতে যেই জায়গায় এসে থামলাম আমরা, মানে থামতে বাধ্য হলাম আর কি, সেই জায়গাখানা তোমরা শুধু দেখো আর উপলব্ধি করো। পথের মাঝেই প্রকাণ্ড এক ঝর্ণা বিশাল স্রোতে নেমে আসছে নিচের দিকে। চারিদিক থেকে ঝিঝির ডাক, জঙ্গলের গাঢ় সবুজকে ঢেকে রয়েছে কুয়াশার ঘন কালো। দুই পাশের পথ জুড়েছে যে প্রাচীন সিমেন্টের ব্রিজটা, তার গায়ে লেগে লক্ষ শৈবালের দল। শ্যাওলা ধরেছে বিরাট গাছগুলোতেও, লতা পাতা আষ্টেপৃষ্ঠে আছে তাদের। দেখলে মনে হবে এই পথে অনেক দিন যেন কেউ আসেনি। আমরা এখানেই ঝর্ণার পাশে এই গাড়িটা দাঁড় করিয়ে কফি বানানোর সমস্ত সরঞ্জাম বার করতে থাকলাম। এবারে এখানেই একটা পারফেক্ট স্পট খুঁজে নিয়ে বসে পড়লেই হলো। এদিকে আকাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যখন তখন ঝুপ করে নেমে পড়তে পারে, তাই যা করার একটু হাত চালিয়ে করতে হবে। এদিক ওদিক সেদিক দেখে ঝর্ণার ঠিক পাশে এই জায়গাটাই বেছে নিলাম আমরা। আমাদের প্রজ্ঞানকেও ঠিকঠাক সেট করে নেওয়া হলো। আরে চন্দ্রযান 3 এর রোভার প্রজ্ঞানকে মনে নেই তোমাদের? আমাদের এই পোর্টেবল গ্যাসটাও ঠিক তারই মতো, যেখানে সেখানে হাত পা ছড়িয়ে সেট হয়ে যায়। শুধু সিলিন্ডারখানা অ্যাটাচ করলেই ব্যাস কাজ শুরু। যাকগে, অবশেষে আমাদের কফির জলটা চাপলো গ্যাসে। এরপরে কার কফি করা হবে, কার একটু লাইট, কারটায় চিনি বেশি, কার হবে কম, সব কিছু জেনে নিয়ে দারুণ একটা কফি বানাতে বসলেন আমাদের শেফ। আর জাস্ট কয়েক মুহূর্তে কাপেও ঢেলে ফেললেন গরম গরম কফি। এবার তোমরা বলো, এমন একটি জায়গায় এমন একটা পরিবেশে কফির কাপ হাতে তোমাদেরও ইচ্ছে করছে তো? কফিটা অসাধারণ, দারুণ।
এই অভিজ্ঞতার যে কি ব্যাখ্যা দেব, এই মুহূর্তটার যে কি নাম দেব আমার জানা নেই। কফির চুমুক শেষ হতেই বৃষ্টি চলে এসেছে। ভাগ্যিস এসেছে, নইলে অমন মায়াবী জায়গা ছেড়ে এগিয়ে আসা মুশকিল হতো। ঘোর কাটাতে আর একটু সময় লাগবে আমাদের। এবারে একবার গুগল ম্যাপটা খুলে দেখেই নিলাম, আমরা আছি তোদে যাওয়ার রাস্তায়। তোদে তাংতা কালিম্পং শহরের ছোট্ট দুটি গ্রাম, যার একদিকে ভুটান আর অপরদিকে সিকিম। তোদে তাংতা চিসাংয়ের নাম আগেও শুনেছি আমি। দু একটা হোমস্টেও আছে এদিকে, অনেক মানুষজন থাকেনও আজকাল। ঠিক করলাম তাহলে সেখানে গিয়েই আবার ফেরার পথ ধরবো আমরা। পাহাড় তা তো এমনিই সুন্দর, আর বর্ষার পাহাড় সে তো প্রতিটা বাঁকে তোমার জন্য কিছু না কিছু উপহার নিয়ে দাঁড়িয়ে থাকবে। এই দেখো, আবার একখান পাহাড়ি ছোড়া ছোট্ট বাড়িটার পাশ দিয়ে নেমে গেছে। তবে এই জায়গাটা আরও অন্ধকার, ঘন কুয়াশায় ঝর্ণার সাদা জল ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। একটা জিনিস খেয়াল করেছো তোমরা, এই যে এতটা পথ পেরিয়ে আসলাম আমরা, কোথাও কোনো জনমানুষ নেই, শুধু পাহাড়, জঙ্গল আর ঝর্ণা। আর আছে দু একটা বাড়ি, বর্ষায় বোধহয় সে বাড়ির লোকগুলো খিল এঁটেছেন ঘরে। এখন আমরা পৌঁছে গেছি তোদেতে। এটা তোদে বাজার। তবে কিনা এখন দুপুর 3টে, আর তার ওপর এই ভরা বর্ষায় এখানে মানুষজন তেমন নেই। আর আমার যা মনে হচ্ছে পাহাড়ের অন্যান্য জায়গার মতো এখানেও সাপ্তাহিক বাজার বসে হয়তো। হাট বাজারটা দেখতে পারলে বেশ ভালোই লাগতো। খালি বাজারটাই এক পাক ঘুরে নিয়ে এবার গাড়ির কাছে ফিরছি। এখন বৃষ্টিটা বেশ নেমেছে, আমাদের আবার পৌঁছানো তোড়জোড় করতে হবে, নইলে হোমস্টেতে পৌঁছানোর আগেই অন্ধকার নেমে আসবে। বৃষ্টির দিনে অচেনা পাহাড়ি পথে এতটা রিস্ক নেওয়া উচিত হবে না। ফেরার পথ তো ধরলাম, কিন্তু পেটে যে ছুঁচোয় ডন দিচ্ছে। গোটা বাজারটা ঘুরে একটাও খাবার দোকান পেলাম না, আর এই রাস্তায় কিছু আশা করাই বৃথা। দেখি তাও সামনে গিয়ে যদি কিছু পাওয়া যায়। তার আগে ওই দিকটায় দেখো, বৃষ্টি ভেজা ভুটান পাহাড়টাকে কি সুন্দরই না লাগছে। এবার তোমরা বলবে তো আবার কেন থামলাম। থামতে হলো কারণ পেটের খিদে তো আর থেমে থাকছে না। বৃষ্টিটা এখানে একটু কম, আর এই জায়গাটা দেখছো কতটা সুন্দর। চোখখানা একেবারে জুড়িয়ে যাচ্ছে, তাই না? আমাদেরও সেই হাল। এমন অপূর্ব সুন্দর একটা জায়গা যখন পেয়েই গেলাম, ভাবলাম এখানেই রান্নার সরঞ্জামগুলো বের করে পেটের ছুঁচোটাকে এবার তাড়িয়েই ফেলি। আমাদের সঙ্গে আছে পাহাড়ের স্পেশাল ওয়াই। হোমস্টে থেকে বেরিয়েই পাশের দোকানটা থেকে কিনে নিয়েছিলাম। সঙ্গে 5খান ডিমও নিয়ে রেখেছিলাম, এই সাইড করে বসিয়ে দেবো সিদ্ধ হতে। ওদিকটায় বাবা প্লাস্টিক বিছিয়েই ফেলেছে, কটা ফলও কেটে ফেলবে। উফ, পারফেক্ট চড়ুই ভাতে যাকে বলে, যা মজা হচ্ছে না। ওয়াইটা গ্যাসে চাপিয়ে দিয়ে চলো একবার ঘুরে দেখি চারপাশটা। ওয়াই বানানো হয়েই গেছে, ডিমটাও চাপিয়ে দিয়েছি গ্যাসে। এবার নোংরাপত্রটুকু একটু গুছিয়ে নিই। তোমরা যারা এমন চড়ুই ভাতি করবে ভাবছো, এবারে রান্না বান্না আনন্দ শেষে নোংরাগুলো পরিষ্কার করতে যেন ভুলো না। রান্না বান্না গোছগাছের পর্ব শেষ, এবার বাবা ডিমগুলো ছাড়িয়ে ফেলছে, আর এদিকে আমি ওয়াই বেড়ে ফেলছি পাতে। বলাই বাহুল্য, এই ওয়াইয়ের স্বাদ পৃথিবীর যে কোনো খাবারের থেকে ভালো। আর যা খিদে পেয়েছিল, এ যেন আমাদের কাছে এখন অমৃত। ওয়াই আর ডিমের সঙ্গী হয়েছিল বাঁশের আচারও, যেটা একটু আগেই তোদে বাজার থেকে কিনে এনেছিলাম। আর তাতেই দুপুরের খাবারটা আরও জমে গেছিল, একেবারে অস্থির। বাঁশের আচারখানাও না
ছোটবেলায় মুড়ি দিয়ে মেখে দিদার হাতে তৈরি আম তেলের কথা মনে করিয়ে দিয়েছিল একদম। রান্না বান্না খাওয়া দাওয়ার পাট শেষ করে এবার আবার রওনা দিলাম। আর রওনা দিতেই ডান দিকে পড়ল আবার একখানা পাহাড়ি ঝর্ণা। না, খুব ইচ্ছে থাকলেও এবার আর নামছি না, কারণ ভীষণ দেরি হয়ে যাবে। তবে গাড়িটাকে স্লো করে লুটে পুটে নিচ্ছি ঝর্ণার মজা। আজ এই প্রকৃতিকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। একবারের জন্যেও একঘেয়ে লাগছে না। দুপুরের পর থেকেই দেখছি বৃষ্টিটা বন্ধ হওয়ার আর নামই নেই। কখনো কম কখনো বেশি লেগেই রয়েছে একেবারে। তবে এই বৃষ্টিকে উপভোগ করতেই তো আমরা এসেছি অত দূর থেকে। বৃষ্টি না থাকলে আজকের অভিজ্ঞতা এত সুন্দর হতেই পারতো না। তোমরা এই বৃষ্টি ভেজা জঙ্গলি পথের মজা নিতে থাকো। তবে দেখো কোথাও চলে যেও না, কারণ একটু পরেই যাব আরও একটা সুন্দর জায়গায়। যেখানে যাচ্ছি বলে অপেক্ষা করিয়েছিলাম তোমাদের, পৌঁছে গেছি প্রায়। এসো আমার সাথে। অনেক আগে ছিলাম, একদম কতগুলো সামনে দিয়ে হ্যাঁ, নদীটা গেছে, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। আর এখন তো বর্ষার সময় অবভিয়াসলি আরও সুন্দর। আগে থেকেছি বলে এবার আর আমরা থাকলাম না, কিন্তু তোকে দেখাতে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। যদি ঢুকতে দেয় তাহলে যেতে পারবো। হ্যাঁ, দেখার বিষয় হচ্ছে ঢুকতে দেবে কিনা, কিন্তু গভর্নমেন্ট প্রপার্টি। দেখা যাক। যা ঝাঁকিয়ে বৃষ্টি, কথা হবে না। এই হলো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ঝালং রিভার ক্যাম্প। এরই ভেতরে আছে থাকার জন্য অনেকগুলি কটেজ, আর সামনে দিয়ে বয়ে গেছে সাক্ষাৎ ঝালং নদী। এখানে ঢোকার পথটা দেখেছো? এখন বিকেল 5টা বাজে প্রায়, আর এমন বৃষ্টিতে রীতিমতো গা ছমছম করছে জায়গাটায়। দূরে যে সরু ব্রিজটা দেখা যাচ্ছে, ওটা পার করেই আমরা প্রপার্টির ভেতরে ঢুকবো। দেখো একবার কি ভয়ানক সুন্দর জায়গাটা। বেশ কয়েক বছর আগে আমরা এখানে ছিলাম একবার, তবে তখন বর্ষার সময় ছিল না। এবার আর থাকবো না, তবে ভাবলাম জায়গাটা একবার তোমাদের ঘুরিয়ে আনি। আর বর্ষার সময় জায়গাটার রূপ কেমন সেটা নিজেও একবার চাক্ষুষ করব। আমার মতো যাদের হাইটের ফোবিয়া আছে তাদের জন্যও সত্যি চ্যালেঞ্জের এই ব্রিজটা পার করা। তাও আবার এই সাংঘাতিক বর্ষার দিনে নদী যখন ফুলে ফেঁপে ঢোল। আমার তো নিচের দিকে তাকাতেই পিলে চমকে যাচ্ছে। এইখান থেকে শুরু হলো ঝালং রিভার ক্যাম্পের কটেজগুলো। আর এর সামনেটা যা দেখাতে তোমাদেরকে নিয়ে এসেছি, তোমরা নিজেরাই দেখো। কি হাঁ হয়ে গেলে তো এমন অদ্ভুত সৌন্দর্য দেখে? এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অবাক হওয়ার মতো। দেখো একবার নদীর দুপাশখানা দেখো, সবুজের যত শেড আছে সব পাবে এখানে। চলো দেখি আর একটু দূরে নিয়ে যাই তোমাদের, জঙ্গলের মাঝের কটেজগুলো দেখাই একবার। এই যে সেই কটেজগুলো, একেবারে জঙ্গলের মাঝখানে।
আর তার ঠিক সামনে দিয়েই নদীতে মিশে যাওয়ার রাস্তা। নদীর স্রোতটা দেখো একবার, আর তার সঙ্গে সঙ্গে রঙটাও। এর আগে আমরা যখন এসেছিলাম সম্ভবত শীতকাল ছিল তখন, তাই এই অপার সৌন্দর্য মিস করেছি ভারী। ভাবছি পরের বর্ষায় এখানে কাটিয়ে যাব একটা রাত। তোমরাও তো আসতে পারো, এই কটেজগুলো বুক করে নিতে পারো WBFDCর সাইট থেকে সরাসরি। ভাবো তো একবার, এই বৃষ্টির সন্ধ্যেতে নদীর পাড়ে তোমার নিজের ঘরের ব্যালকনিতে বসে চা আর গরম গরম পকোড়া খাচ্ছ, আর সঙ্গে এমন সবুজ জঙ্গল তো আছেই। সকালবেলা পাখির ডাকও মিলবে নিশ্চয়ই। উফ, কী যে অপূর্ব লাগছে না! এই রূপ দেখতেই তো এসেছিলাম বর্ষার পাহাড়ে। মনটা ভরেও যেন ভরছে না, আরও বেশি করে উপভোগ করতে ইচ্ছা করছে প্রকৃতিটাকে। নেহাত অনেকটা সময় গড়িয়ে গেছে, এবার ফিরতেই হবে আমাদের। ফেরার পথে আমরা আরও একবার দাঁড়িয়েছিলাম গৈরিবাস ভিউ পয়েন্টে। চা কফি আর মোমো খেতে খেতে দেখছিলাম ভুটান পাহাড়ের ভিউ। কুয়াশা আর অন্ধকারের ভিড়েও স্পষ্ট দেখতে পাচ্ছি জলঢাকা নদীর ওপারে অন্য দেশটায় জ্বলে উঠছে সহস্র ছোট ছোট আলো। এক দেশে দাঁড়িয়ে অন্য দেশটাকে দেখার একটা মজা আছে ভীষণ। ফাইনালি আমরা যখন হোমস্টের পথ ধরলাম তখন একেবারে অন্ধকার নেমে গেছে, গাড়ির হেডলাইটও জ্বলে উঠেছে। সারাটা দিন বেশ ধকল গেছে আমাদের, আর সব থেকে বেশি বাপ্পাদার। এখন শুধু হোমস্টেতে ফিরে রাতের রুটি চিকেন খেয়ে শুয়ে পড়ার পালা। কাল সকাল হলে আবার একটা নতুন গল্প তৈরি হবে। তবে বৃষ্টি ভেজা পাহাড় আজ আমাদের যে উপহার দিল মনে রাখবো সারা জীবন।